স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধুঝিলে। আজ আমরা আলোচনা করছি অর্থনৈতিক উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা নিয়ে। এ নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান বেনজির আহমেদ। জনাব আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আরেকবার আমরা কথা বলছিলাম যে বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে কথা বলছিলাম। সাম্প্রতিক সময় ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন একটা রিপোর্ট দিয়েছে, সেখানে বলছে যে বাংলাদেশের যারা শীর্ষ ইউনিভার্সিটি রয়েছে বেসরকারি খাতে, তারা তাদের রিসার্চে কোনো পয়সা খরচ করেনি। এই অভিযোগ যদি আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনার কি উত্তর? এক্ষেত্রে আমি বলবো যে আমি নাম বলছি না, বেশ কিছু ইউনিভার্সিটি নাম আসছে। আমার মনে হয় যে রিপোর্টটাকে আমি একেবারে ভিত্তিহীন বলবো না। আচ্ছা, আমি বলবো যে যারা আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে চালাচ্ছি, রিসার্চ হায়ার এডুকেশনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং উইদাউট রিসার্চ নতুন কোনো ইনোভেশন কিছু করা সম্ভব না। শুধু গতানুগতিক শিক্ষাতে সীমিত না থেকে আমাদের রিসার্চে যথেষ্ট মনোযোগ দেওয়া দরকার বলে আমি মনে করি। আমি বেসরকারি বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল হিসেবে আমরা বিভিন্ন সময় আমাদের সভায় আমরা বিভিন্ন আমাদের ইউনিভার্সিটিগুলোর আহ্বান জানিয়েছি। নর্থ সাউথ ইউনিভার্সিটি সম্পর্কে আমি বলতে পারি যে আমাদের রিসার্চের জন্য যথেষ্ট বরাদ্দ আছে, এবং খরচ হয়েছে, খরচ কিন্তু হয়নি। খরচের সম্পর্কটা বিষয় হয়েছে যে আমাদের অনেক শিক্ষক আসলে সেভাবে এগিয়ে আসে না। আমাদের বরাদ্দ থাকা সত্ত্বেও অনেকে দেখা যায় হয়তো প্রজেক্ট নিয়ে এত টাইমলি শেষ করতে পারছে না। বাট আমরা রিসেন্টলি আমরা আরেকটু স্ট্রং হয়েছি যে উইদাউট রিসার্চ আমরা কোনো ফ্যাকাল্টিকে তার নেক্সট প্রমোশনের জন্য বিবেচনা করব না, এটা আমরা ম্যান্ডেটরি করেছি, এবং আমরা যথেষ্ট বরাদ্দ দিয়ে রেখেছি। আমি মনে করি যে সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আমাদের রিসার্চে মনোযোগ দেওয়া খুব বেশি জরুরি। আরেকটা বিষয় জানি, আপনি যেহেতু বলছিলেন যে আপনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে অ্যাসোসিয়েশন তার জেনারেল সেক্রেটারি, আপনি সেই হিসাবে আপনার কাছে আমি প্রশ্ন করতেই পারি যে বেশ কিছু খুব বেশি জরুরি। আরেকটা বিষয় জানি, আপনি যেহেতু বলছিলেন যে আপনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে অ্যাসোসিয়েশন তার জেনারেল সেক্রেটারি, আপনি সেই হিসাবে আপনার কাছে আমি প্রশ্ন করতেই পারি যে বেশ কিছু অভিযোগ আসছে আমাদের, এবং ওই ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন যে রিপোর্টে এসছে তার মধ্যে অনেক অনিয়মের কথা এসছে। বলা হচ্ছে অনেক প্রাইভেট ইউনিভার্সিটি একেবারেই ফ্যামিলি রান, যেখানে ভিসি প্রভিসি রেজিস্ট্রার সবই একই ফ্যামিলি মেম্বার, বা বলা হচ্ছে যে শিক্ষার মান একেবারেই সেখানে থাকছে না, এবং অনেক প্রতিষ্ঠান ইললিগাল ক্যাম্পাসের মধ্যে তাদের কার্যক্রম পরিচালনা করছে। সেই হিসাবে অ্যাসোসিয়েশনের একজন নেতৃস্থানীয় ব্যক্তি হিসাবে আপনার কাছে আমি জানতে চাই যে আপনারা আসলে কী করছেন এক্ষেত্রে। রিসেন্টলি আপনারা মিডিয়াতে জেনেছেন যে প্রায় 12টি বিশ্ববিদ্যালয়ের সনদ বাতিলের নোটিশ দিয়েছে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন এসব অনিয়মের জন্য। আমরা সবাইকে বলেছি নিয়মের ভিতরে থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা করার জন্য। বেসরকারি বিশ্ববিদ্যালয় এটা লাভজনক প্রতিষ্ঠান নয়। কেউ যদি এটা লাভজনক হিসাবে বিবেচনা করে তাহলে এটা ভুল হবে। এটা ট্রাস্টি দ্বারা পরিচালিত, অর্থাৎ ট্রাস্টের সদস্যদের দায়িত্ব হচ্ছে জাস্ট লুকভার করা এবং বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার জন্য আর্থিক এবং অন্যভাবে সাহায্য সহযোগিতা করা। ইউনিভার্সিটি পরিচালনার ক্ষেত্রে ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর তিনি সব দেখভাল করেন, এবং বোর্ড অফ ট্রাস্টি সময় সময় তার সাথে বৈঠকে তাকে পরামর্শ দিয়ে থাকেন। আমি মনে করি যে যেসব বিশ্ববিদ্যালয়ে ব্যবসায়িক মনোবৃত্তিতে তারা পরিচালনা করার চিন্তা করছেন, এটা তাদের ভুল, এবং তাদের এর থেকে বেরিয়ে আসতে হবে, এবং পারিবারিক বা অন্যান্য যে কোনো বিষয়ে এটা কোনোভাবে যেন জড়িত না হয়। এটা একটা ভিন্ন সত্তা এই মনে করে বিশ্ববিদ্যালয় পরিচালনা করা বলে আমি মনে করছি। আমাদের অধিকাংশ বিশ্ববিদ্যালয়গুলো ঢাকা কেন্দ্রিক, সবগুলোই প্রায়। আমি যদি বলি আমাদের যে পারসেপশন আছে যে কোনগুলো ভালো ইউনিভার্সিটি আছে সবগুলোই ঢাকা কেন্দ্রিক। কেন এই শিক্ষাটাকে আপনারা একটু ঢাকার বাইরে নিতে পারছেন না? বা আমি জানি এখন তার সম্ভব নয় বোধহয়, বাট ক্যাম্পাস করা সম্ভব কিনা। বর্তমান সরকার এই গত এক বছরে যে নতুন বিশ্ববিদ্যালয়গুলো দিয়েছেন এগুলোর বেশিরভাগই কিন্তু ঢাকার বাইরে। জি, সাম্প্রতিক সময় যেগুলো হয়েছে একটা ছাড়া বাকি সবগুলি ঢাকার বাইরে। আচ্ছা, ঢাকার বাইরের যে সমস্যাগুলো দাঁড়ায় সেটা হলো যে ভালো শিক্ষক পেতে হলে তাদের একটু অসুবিধা হয়। সেই ক্ষেত্রে সরকার যদি একটু দৃষ্টি দেন তাহলে হয়তো বাইরের যে বিশ্ববিদ্যালয় তাদের যদি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য অগ্রাধিকার ভিত্তিতে জমি এবং তাদেরকে আর্থিক সহযোগিতার কিছুটা কম সুদে তাদেরকে ক্যাম্পাস স্থাপনের জন্য সহযোগিতা করেন, তাহলে হয়তো অনেকেই উদ্যোগী হয়ে বাইরে যাবে। আপনি জানেন যে শিল্পের ক্ষেত্রে এরকম হয়েছিল এক সময়, তখন সরকার ডেভেলপড
আনডেভেলপড এরিয়া হিসাবে চিহ্নিত করে সুদ মওকুফ করেছিলেন। সেটা যদি এই ক্ষেত্রেও করা হয় তাহলে অনেকেই হয়তো ঢাকার বাইরে রেসিডেন্সিয়াল ক্যাম্পাস করে হয়তোবা তারা উদ্যোগী গ্রহণ করলে আমরা এর থেকে পরিত্রাণ পেতে পারি। অনেকেই বলেন যে আমাদের প্রাইভেট সেক্টরের ইউনিভার্সিটির জন্য অনেকটাই ফরেন কারেন্সি যে ড্রেনেজ যেটা সেটা অনেকটা কমেছে। যে ছেলেমেয়েরা প্রায় 6 লক্ষ ছেলেমেয়ে বাংলাদেশে ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, এর মধ্যে 4 লক্ষই বোধহয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। তো বলছেন যে অনেকে যে এই ছেলেমেয়েরা যদি বাইরে না পড়ে দেশে পড়ার ফলে এই টাকাগুলো ফরেন কারেন্সিগুলো বেঁধে যাচ্ছে না। তো এটা কি আপনার কি মনে হয় এটা একটা অ্যাকচুয়ালি এটাই আমাদের প্রথম উদ্দেশ্য ছিল আমরা যখন নাকি প্রাইভেট বিশ্ববিদ্যালয় স্থাপন করি। কারণ আমাদের দেশের একটা শিক্ষার একটা উদ্দেশ্যই ছিল বিলেতে বা আমেরিকাতে যে উচ্চশিক্ষা গ্রহণ করা, এবং তার বাস্তবতা ছিল এই যারাই যেতেন তাদের অধিকাংশই আর ফেরত আসতেন না। তাতে করে একদিকে যেমন ব্রেন ড্রেনেজ হতো, ঠিক তেমনি আমাদের ফরেন কারেন্সি একটা বড় ড্রেনেজ হয়ে যেত। ধরে নেন যে এখন 4 লক্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, এর যদি 1 লক্ষ স্টুডেন্ট যদি বাইরে পড়াশোনা করতো তাহলে $10,000 করে যদি তাদেরকে বাৎসরিক তাদের টিউশন ফি বাবদ বাংলাদেশ ব্যাংক থেকে কোষাগার থেকে দিতে হতো, তাহলে আমাদের আজকের যেই সারপ্লাস আছে $3.5 বিলিয়ন, সেটা $1 বিলিয়ন এখানে কমে যেতে পারতো। কিন্তু এখানে শিক্ষার যে মান, সেই মান কি নিয়ন্ত্রিত হচ্ছে? হ্যাঁ, মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমরা বলেছি প্রত্যেক দেশেই শিক্ষার মান নিয়ন্ত্রণ করার জন্য একটা অ্যাক্রেডিটেশন কাউন্সিল থাকে। আমরা বাংলাদেশে আমাদের এটা এখনো নাই। আমরা ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন এবং সরকারের সাথে আলোচনা করে বলেছি একটা অ্যাক্রেডিটেশন কাউন্সিল গঠনের প্রক্রিয়া চলছে, খুব শীঘ্রই সেটা বাস্তবায়ন হয়ে যাবে। তাহলে প্রতিটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানকে সেখানে বিবেচনা করার সুযোগ থাকবে যে কোন ইউনিভার্সিটির কি র্যাঙ্কিংয়ে তারা পড়াশোনা করাচ্ছে। এবং বিদেশে এই অ্যাক্রেডিটেশন কাউন্সিল আছে। আমরা নর্থ সাউথ ইউনিভার্সিটি ইতিমধ্যে নর্থ আমেরিকার মিডল স্টেট অ্যাক্রেডিটেশন বোর্ডের সাথে আমাদের অ্যাক্রেডিটেশন নেওয়ার জন্য আমরা প্রক্রিয়া করছি। ACBSP বলে একটা বিজনেস অ্যাক্রেডিটেশন কাউন্সিল আছে, তাদের সাথে আমরা আমাদের ক্যান্ডিডেটসি দিয়েছি। আমরা আশা করি আমাদের অ্যাক্রেডিটেশন হয়ে গেলে আমেরিকার সার্টিফিকেট এবং নর্থ সাউথের সার্টিফিকেট সমপর্যায়ে চলে আসবে। বলা হয়ে থাকে যে আমাদের দেশে যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আছে এবং যেখান থেকে কিন্তু পিএইচডি কোর্সে পড়াশোনার সুযোগও আমরা অনুমতি এখনো অনুমতি আসেও নি। তাহলে কি আমরা আসলে অনেকটা পিছিয়ে আছি যে ওই ভরসা কি পাচ্ছে না ইউসিজি? এক্ষেত্রে আমি বলবো যে এটা কোনো আমাদের অ্যাক্টে বলা নাই যে কোনো বিশ্ববিদ্যালয়ে পিএইচডি দিতে পারবে না, কিন্তু আমরা নর্থ সাউথ থেকে আমরা বেশ কয়েক বছর আগে একবার আমরা আমাদের পিএইচডি খোলার জন্য আবেদন করেছিলাম। নীতিগতভাবে সরকার ইউজিসি সেটা আমাদেরকে আশ্বাসও দিয়েছিলেন, কিন্তু পরবর্তী পর্যায়ে বললেন যে অ্যাক্রেডিটেশন কাউন্সিল না হওয়া পর্যন্ত আমরা কোনো প্রাইভেট ইউনিভার্সিটিকে পিএইচডি করার জন্য সুযোগ দেব না। বাট আমি আপনাকে এই আশ্বস্ত করতে পারি যে আমাদের অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের এমন এমন ফ্যাকাল্টি আছেন যারা যে কোনো পাবলিক ইউনিভার্সিটির কোনো অংশে কম নন, এবং তারা পিএইচডি সুপারভাইজার হিসেবে কাজ করার জন্য যথেষ্ট। এবং এটা আমি অলরেডি আমরা মাননীয় শিক্ষামন্ত্রী এবং আমাদের মাননীয় ইউজিসি চেয়ারম্যানকে আমরা জানিয়েছি, তারা আশ্বাস দিয়েছেন হয়তোবা কিছু কিছু ইউনিভার্সিটিতে তারা আমাদেরকে পিএইচডি খুলে দেবে। সামনে এগোতে হলে প্রাইভেট ইউনিভার্সিটি কি করতে হবে, সামনে চ্যালেঞ্জগুলো কি, যদি খুব সংক্ষেপে বলতেন, আমাদের সময় খুব হাতে। আমি শিক্ষা সম্পর্কে একটা কথা বলবো, একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আমি 3টা জিনিসকে খুব বেশি মূল্যায়ন করি। একটা হচ্ছে ভালো স্টুডেন্টের ইনটেক, 2 নম্বর হচ্ছে আমাদের একটা ভালো ক্যাম্পাস উইথ অল ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটিস, আর 3rd হচ্ছে একটা ভালো শিক্ষক মণ্ডলী, ফ্যাকাল্টি দরকার। এই 3টা জিনিস যদি আমরা প্রতিটা বিশ্ববিদ্যালয়ে যত্ন সহকারে আমরা এগুলোর দিকে দৃষ্টি দেই, ছাত্রদের ইনটেকের ব্যাপারে কেয়ারফুল থাকি, তাদের জন্য একটা ভালো ক্যাম্পাস যাতে পর্যাপ্ত সুযোগ সুবিধা থাকবে শিক্ষা এবং আদার কারিকুলার অ্যাক্টিভিটিজের, এবং সর্বোপরি ভালো শিক্ষক মণ্ডলী আমাদেরকে হায়ার করতে হবে, শুধুমাত্র কোনোভাবে পড়ানো নয়, ভালো শিক্ষক মণ্ডলী। জনাব বেনজির আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সময় স্বল্পতা শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে আমরা এই নিয়ে আপনার সাথে আবারও কথা বলবো। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতো ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।